নাও পেজ নাম্বার 79 বের করে নাও। আমরা আজকে অ্যাসিডের সিক্সথ প্রপার্টি যেটা সেখান থেকে আমরা পড়বো। এর আগে কিন্তু অ্যাসিডের সাথে মেটাল, অ্যাসিডের সাথে মেটাল কার্বনেট, মেটাল হাইড্রোজেন কার্বনেট, এগুলো কিন্তু সব হয়েছে। এগুলো পড়াগুলো ফেলে রাখবে না, এগুলো তাড়াতাড়ি করো। আজকে আমরা করব হচ্ছে অ্যাসিডের সাথে বেসের রিয়াকশন। তাহলে তোমরা একটা কপিতে একটা হেডিংটা করে রাখো। এর আগে যতগুলো রিয়াকশন করেছি সবগুলো রিয়াকশনের আমরা হেডিং করেছি। আজকের হেডিং করো এই যে এটা, অ্যাসিড প্লাস বেস যখন রিয়াক্ট করে তখন সল্ট আর ওয়াটার তৈরি হয়। এই হেডিংটা করে নাও সবাই কপিতে, আমি কেমিক্যাল রিয়াকশন গুলো দেবো। আগে শিখে নাও কিভাবে কেমিক্যাল রিয়াকশনটা করতে হয়। আগের দিনের লাস্ট হেডিং কি ছিল দেখো, লাস্ট হেডিং কি ছিল রে? হ্যাঁ, H2O। তাহলে আজকে হেডিং করো এইটা, অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার। এটা অ্যাসিড প্লাস বেস অ্যারো দিয়ে সল্ট প্লাস ওয়াটার, কিভাবে অ্যাসিড আর বেস রিয়াক্ট করিয়ে তোমরা সল্ট আর ওয়াটার বানাবা আমি দেখিয়ে দিচ্ছি একটা। ধরে নাও একটা অ্যাসিড HCl, HCl এটা হচ্ছে একটা অ্যাসিড। এবার একটা বেস নিয়ে নাও, বেস ধরে নাও NaOH। স্যার অ্যাসিড কিভাবে চিনবো? অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে। আর বেস কিভাবে চিনবো? বেসের মধ্যে OH আয়ন থাকে, তাই কি না? তো তুমি একটা OH এর সামনে কোনো একটা মেটাল বসিয়ে দিবা, তাহলে ওটা একটা বেস হয়ে গেল। বেস আমরা পড়বো, এর আজকে অ্যাসিড শেষ হয়ে যাবে, পরের পার্টে আমরা বেস পড়বো। তাহলে তোমাকে এটা কিভাবে করতে হবে? তাহলে দেখো তো এইখানে বেসের মধ্যে সোডিয়ামটা একটা মেটাল, হ্যাঁ কি না? আর অ্যাসিডের মধ্যে মেটালের মতো কে বলো তো? হাইড্রোজেন। এবার তোমাকে এখানে কিছু না, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন করাতে হবে, মানে সোডিয়ামটাকে হাইড্রোজেনের জায়গায় আর হাইড্রোজেনটাকে সোডিয়ামের জায়গায়। তাহলে সোডিয়ামটা হাইড্রোজেনের জায়গায় গেলে কার সাথে লেগে গেল? Cl এর সাথে লেগে গেল। তুমি আগে Na আর Cl কে পাশাপাশি লিখে দাও, তারপরে ভ্যালেন্সি দিয়ে চেক করো কম্পাউন্ডটা ঠিক আছে কিনা। দুটারই ভ্যালেন্সি 1 1 করে, তো কিছুই লেখার দরকার নেই। প্লাস এবার হাইড্রোজেনটা যদি এন এর জায়গায় যায় তাহলে হাইড্রোজেনটা ও আর এইচ এর সাথে লেগে গেল, তাই না? তাহলে এটা একটা এইচ, এটা একটা এইচ, এটা একটা ও, তাহলে দুটা এইচ একটা ও কি হয়ে গেল? H2O। এইভাবে তোমাকে করতে হবে, পারবা কিনা বলো? নাকি আরেকবার বলে দিই? আরেকবার বলো। তাহলে তুমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে। মনে করো তুমি একটা অ্যাসিড নিলা H2SO4। এবার একটা বেস নিলাম, মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। তুমি এই এখান দিয়ে সল্ট আর ওয়াটার কিভাবে বানাবে? এটা হবে সল্ট আর এটা তো ওয়াটার, তোমরা জানোই। তাহলে অ্যাসিড আর বেস রিয়াক্ট করে কি বানায়? সল্ট আর ওয়াটার। তো তোমাকে এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন করাতে হবে। বেসের সামনেটা হয় একটা মেটাল, আর অ্যাসিডের মধ্যে মেটালের মতো কে? হাইড্রোজেন, তাই তো? তো তোমাকে এদের জায়গাটাকে এক্সচেঞ্জ করতে হবে, ক্যালসিয়ামটাকে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেনটাকে ক্যালসিয়ামের জায়গায়। তাহলে ক্যালসিয়ামটা কার সাথে লেগে গেল? SO4 এর সাথে লেগে গেল। তাহলে তুমি Ca আর SO4 কে পাশাপাশি লেখো, তারপরে ভ্যালেন্সি দিয়ে এটা ফর্মুলাটা ঠিক করে নাও। ক্যালসিয়ামেরও ভ্যালেন্সি 2, SO4 এরও 2। তাহলে 2 2 তো কাটাকাটি হয়ে গেল, কিছু লেখার দরকার নাই। তাহলে হাইড্রোজেনটা এবার সি এর জায়গায় চলে গেলো, তাহলে হাইড্রোজেন এইচ আর ও এইচ মিলে কি হয়ে যাবে? H2O। তুমি চোখ বন্ধ করে H2O লিখে দিবা। তারপরে ব্যালেন্সিংটা একটু ঠিক করে নিবা, এখানে 2 হয়ে যাবে, তাহলেই তোমার ব্যালেন্সিং হয়ে যাবে। কি এবার পারবা তো? তাহলে এরকম করে তোমরা এই রিয়াকশন গুলো একটু করো। প্রথমে এই 1 নাম্বারটা লেখো, 1 থেকে 4 5 অব্দি আগে তাড়াতাড়ি ফটাফট আগে লিখবা। তারপরে আরো আছে, আগেই শুরু করে দিও না। 1 থেকে 5 অব্দি আগে টুকে নাও ফটাফট।
হ্যাঁ, 8 অব্দি যদি লেখা হয়ে থাকে এবার তাহলে স্টার্ট করে দাও। তোমরা আগে এক্সচেঞ্জ করো, ভ্যালেন্সি ব্যালেন্সিং পরে দেখা যাবে, আগে সলটা তুমি বানাও। যেভাবে আমি শিখালাম আগে তুমি সলটা বানাও। এই যে আমি এখানে কি বললাম, যে বেসের মধ্যে যে মেটালটা আছে, এই যে সোডিয়াম আর এইখানে যে হাইড্রোজেন আছে, এই দুটাকে এক্সচেঞ্জ করো। তাহলে এনএটা চলে যাবে এখানে, তাহলে এনএটা SO4 এর সাথে লেগে যাবে। তুমি এনএ আর SO4 কে আগে পাশাপাশি লেখো, বুঝলা কি না? পরে দেখা যাবে। আর H2টা এন এর জায়গায় চলে যাবে, তুমি চোখ বন্ধ করে লাস্টে H2O লিখে দাও। এরকম করে সবগুলো আগে করো, পরে দেখা যাবে। H2SO4 প্লাস NaOH। আমি বলতে চাইছি তোমরা আগে এরকম করে সলটা বানাও, H2SO4 প্লাস NaOH। তাহলে এনএটা যদি এইচ এর জায়গায় যায় তাহলে SO4 এর সাথে লেগে গেল কি না? তাহলে তুমি আগে এনএ আর SO4 কে পাশাপাশি আগে লেখো, এটা লিখলেও কিছু নাম্বার পাবা। আর লাস্টে তুমি এই যে এইচটা যদি এন এর জায়গায় চলে যায় তাহলে এইচটা ওএইচ এর সাথে লেগে গেল, তাহলে ওটা লাস্টে কি হয়ে যাবে, সবসময় ওটা কি হবে, H2। এরকম করে সবগুলো আগে করো, পরে ভ্যালেন্সি এন এর ভ্যালেন্সি কত, SO4 এর ভ্যালেন্সি কত, কি পরে নিচে এখানে কোনো নাম্বার টাম্বার লিখতে হবে কিনা ওগুলো পরে দেখা যাবে। তারপরে ব্যালেন্সিং করতে হবে কিনা ওগুলো পরে দেখা যাবে, আগে ফটাফট এগুলো সলভ গুলো বানাও ফটাফট। আচ্ছা এবার তাহলে তোমরা ইয়েগুলো দেখে নাও, এবার এই যে প্রোডাক্ট গুলো দেখে নাও। প্রোডাক্ট আর ব্যালেন্সিং গুলো ঠিক করে করে নিতে হবে। সবাই এনএ আর SO4 লিখেছো, কিন্তু সোডিয়ামের ভ্যালেন্সি 1, SO4 এর ভ্যালেন্সি 2, তো 2টা সোডিয়ামের নিচে চলে যাবে, এটা করে ঠিক করতে হবে ভ্যালেন্সি গুলো দিয়ে। ওইদিকে 2H2O হবে, এখানে এখানে 2NaOH হবে, এখানে 2NaOH। তারপরে ওখানে CaSO4 ওটাই থাকবে, কারণ দুজনেরই ভ্যালেন্সি তোমার 2 করে, তো 2 থাকলে কাটাকাটি হয়ে যাবে, কিছু করার দরকার নেই। ওইদিকে লাস্টে H2 ওর সামনে 2 হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার এইদিকে KSO4 হয় না, K2SO4 হয়, কারণ SO4 এর ভ্যালেন্সি 2 হয়। এগুলা ঠিক করো, ওইদিকে H2 ওর সামনে 2 হয়ে যাবে। তারপরে 4 নাম্বার H2SO4, এইদিকে হবে Mg আর SO4। ওটা কিছু করার দরকার নাই, কারণ Mg এরও ভ্যালেন্সি 2, SO4 এরও 2, তাই 2 2 কাটাকাটি হয়ে যাবে, ওটা কিছু করার দরকার নেই, H2 এর সামনে 2 বসায় দাও। তারপরে 5 নাম্বার HCl আর NaOH তো করলাম, NaCl প্লাস H2O, এটা ব্যালেন্সডই আছে। তারপরে 6 নাম্বার CaCl2 হয়, কারণ ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের 1। এইখানে মনে হয় দাঁড়াও, এইখানে হ্যাঁ এখানে ইয়ে করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। এখানে HCl এর সামনে 2 বসে যাবে, আর ওইদিকে H2 এর সামনে 2 বসে যাবে। 7 নাম্বার KCl হয়, আর MgCl 8 নাম্বার MgCl2 হয়, আর এখানে H2 HCl এর সামনে 2 বসে যাবে। হয়েছে? ভ্যালেন্সি গুলো শেখো, ভ্যালেন্সি গুলো তাড়াতাড়ি এগুলো মেমোরাইজ করো, না হলে আর কি কি করবা। ক্লাস 10 এর অর্ধেক কেমিস্ট্রি তো প্রায় শেষ হতে চললো। তাহলে অ্যাসিডের সাথে বেস রিয়াক্ট করে সল্ট আর ওয়াটার বানানো আমরা শিখে নিলাম। তাহলে এইদিকে একটা জিনিস দেখো, অ্যাসিডের সঙ্গে যখন বেসকে অ্যাড করে দিচ্ছি, তখন অ্যাসিড অ্যাসিডও থাকলো না, বেস বেসও থাকলো না, ইয়েস অর নো? দুজনেই চেঞ্জ হয়ে কি হয়ে গেল, সল্ট আর ওয়াটার। তার মানে বেস বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিচ্ছে, অ্যাসিড বেসকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাই এই রিয়াকশনকে নিউট্রালাইজেশন রিয়াকশন বলে। খুবই ইম্পর্টেন্ট, এটাকে কি বলে, নিউট্রালাইজেশন রিয়াকশন। এটাকে একটা ব্র্যাকেট করে দাও। রেকর্ড হচ্ছে। তুমি তাড়াতাড়ি রওনা দাও, তাড়াতাড়ি রওনা দাও, যে টাইমে রওনা দিচ্ছ তার থেকে আগে রওনা দাও।
আমি কি বললাম এখানে, যারা বুঝলে না বুঝে নাও। অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করার পরে অ্যাসিড অ্যাসিড থাকলো না, বেস বেস থাকলো না, ওরা কি হয়ে গেল, সল্ট আর ওয়াটার হয়ে গেল। তার মানে বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিচ্ছে আর অ্যাসিড বেসকে কি করে দিচ্ছে, নিউট্রালাইজ করে দিচ্ছে। তাই এই রিঅ্যাকশনকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে। বুঝছে? তারপরে এই যে এক্সাম্পল, এটা আমরা করে নিয়েছি, এটা আমাদের হয়ে গেল। তারপরে চলে আসো হচ্ছে এই এক্সপেরিমেন্টটাতে আসো। এই যে এই এক্সপেরিমেন্টটা শুরু হচ্ছে তোমার, এই যে এখান থেকে এক্সপেরিমেন্টটা মার্ক করো, ব্র্যাকেট করো, একেবারে 5 নম্বর পয়েন্টটা যেখানে শেষ হলো ওখানে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এইবার এই যে এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে টাইট্রেশন রিঅ্যাকশন, টাইট্রেশন করা বলে। এই ধরনের মানে মেথডটার নাম হচ্ছে টাইট্রেশন, মেথডটার নাম কি, টাইট্রেশন। হ্যাঁ, তো মেথডে যাওয়ার আগে আমাকে একটা বলো, তোমরা একটা ন্যাচারাল ইন্ডিকেটর শিখে, সরি, একটা আর্টিফিশিয়াল ইন্ডিকেটর শিখেছিলে যেটার নাম হচ্ছে ফেনোলফথেলিন। কি নাম এটার? ফেনোলফথেলিন। ফেনোলফথেলিন বেসের সাথে রিঅ্যাক্ট করে কোন কালার বানায় মনে আছে? পিঙ্ক কালার বানায়। তাহলে ফেনোলফথেলিন বেসের সাথে রিঅ্যাক্ট করে পিঙ্ক কালার প্রডিউস করে, এটা আগে মাথায় রাখো। তো তোমাকে সেটআপটা এরকম বানাতে হবে যে তুমি এখানে একটা কনিক্যাল ফ্লাস্ক নিলা। এবার এই কনিক্যাল ফ্লাস্কে তুমি বেস আর ফেনোলফথেলিনের মিক্সচার নাও। কি নিবা? বেস আর ফেনোলফথেলিনের মিক্সচার। তাহলে মিক্সচারটার কালার কি হয়ে যাবে, পিঙ্ক হবে, তাই তো? তার মানে এর মধ্যে পিঙ্ক কালারটা ইন্ডিকেট করছে যে এর মধ্যে বেস আছে, প্লাস ওটার সাথে একটু ফেনোলফথেলিন অ্যাড করা আছে, ওটা আমি আর বললাম না, তার কালারটা আছে পিঙ্ক। এইবার তুমি কি করবা, এখানে একটা স্ট্যান্ডের মতো থাকে, স্ট্যান্ড আর ক্লাম্পের মতো থাকে। এটার সাথে একটা বুরেটকে লাগাতে হয়। বুরেট হচ্ছে একটা গ্লাস দিয়ে তৈরি পাইপের মতো। বুরেটটা দেখতে এরকম হয়, এই যে বুরেটটা দেখতে অনেকটা এরকম হয়। আর কি হয় যে বুরেটের একদম এন্ডের দিকে এই জায়গাটা একটা ট্যাপ থাকে, এই ট্যাপটাকে তোমার খোলা বন্ধ করা যায়। এবার এই বুরেটের মধ্যে নিয়ে নিলা তুমি হচ্ছে অ্যাসিড। বুরেটের মধ্যে কি নিচ্ছ, অ্যাসিড। সেটআপটা বোঝা গেল? এবার তোমাকে কি করতে হবে, এই যে ট্যাপটা আছে যেটার নাম স্টপ কক, এটাকে অল্প করে ওপেন করতে হবে। এমন ভাবে ওপেন করবা যাতে করে এই মানে বুলেট দিয়ে ড্রপ ওয়াইজ অ্যাসিড যাতে এখানে পড়ে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যাসিডের সাথে বেস রিয়াক্ট করবে, হ্যাঁ কি না? অ্যাসিডের সাথে বেস রিয়াক্ট করবে, জিনিসটা এবার বোঝো। মনে করো এইটার মধ্যে মানে আহ, তোমার ফানেলের মধ্যে বেস আছে হচ্ছে 100টা বেস আছে, হ্যাঁ। এবার মনে করো তুমি অ্যাসিড অ্যাড করছো অল্প অল্প করে। তো তুমি মনে করো 20টা অ্যাসিড অ্যাড করলা, তাহলে বেস 20টা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? ওটা কি হয়ে যাবে, একটু সল্ট আর ওয়াটার হয়ে যাবে, ইয়েস অর নো? সল্ট আর ওয়াটার হয়ে যাবে। তারপরে তুমি তাহলে বাকি থাকলো 80টা। বেস কটা বাকি থাকলো আর? 80টা, কারণ তুমি 20টা অ্যাসিড দিয়ে 20টা বেসকে নিউট্রালাইজ করে দিয়েছো। এবার তুমি আরো 20টা অ্যাড করো অ্যাসিড, তাহলে আরো 20টা বেস মাইনাস হবে, তাহলে বাকি থাকবে কটা, 60টা। এরকম করে তুমি করতে থাকো, করতে করতে মনে করো লাস্টে আর 20টা বেস বাকি। তাহলে আর তুমি 20টা অ্যাসিড দাও, তাহলে -20 করে দিলে একটাও কি আর বেস থাকলো? বেস হয়ে গেল 0। গোটাটাই কিসে কনভার্ট হয়ে গেল, সল্ট আর ওয়াটারে কনভার্ট হয়ে গেল। তাহলে এবার আমাকে বলো তো, অ্যাসিড অ্যাড করতে করতে যখন সবগুলো বেস
আর মানে শেষ হয়ে যাবে, তখন কি আর এই পিঙ্ক কালারটা থাকবে? তার মানে এমন একটা টাইম আসবে যেই টাইমে অ্যাসিড জাস্ট 1 ড্রপ বা 2 ড্রপ অ্যাড করলে সঙ্গে সঙ্গে কালারটা পিঙ্ক থেকে কি হয়ে যাবে বলতো, কালারলেস হয়ে যাবে। কারণ ফেনোলফথেলিনের কালার হচ্ছে কালারলেস। বুঝতে পারলা কিনা বল, তাকে আরেকবার রিপিট করব, পারবা তো? এটা যদিও আমি কোনোবার এক্সামে আসতে দেখিনি, তাও আছে বইতে, তাও তাই বলে দিলাম। এবার যখন এটা মোটামুটি সবগুলো বেস ডিজাপিয়ার হয়ে গেল, সবগুলো বেস আর অ্যাসিড মিলে যখন সল্ট আর ওয়াটার হয়ে গেল, তাহলে এখন এই মিক্সচারে কি আছে? সল্ট, ওয়াটার আর ফেনোলফথেলিন আছে, ইয়েস অর নো? তাহলে তুমি এর মধ্যে যদি আবার একটু বেস অ্যাড করে দাও, তাহলে বেস আর ফেনোলফথেলিন মিলে আবার কালারটা কি হয়ে যাবে? পিঙ্ক হয়ে যাবে কিনা? ওটা লাস্টে একটু বলা আছে। বুঝা গেল? তাহলে এটাই তোমাকে করতে বলেছে যে তুমি ফেনোলফথেলিন নিলা, দেখে নাও একবার, জাস্ট আমি মেন মেন জায়গাগুলো আন্ডারলাইন করে দিচ্ছি। যে তুমি একটু ফেনোলফথেলিন নিলা, আমরা জানি ফেনোলফথেলিন হচ্ছে কালারলেস হয়। যখনই ওটার মধ্যে বেস দিলাম, এই যে বেসিক সলিউশন দিলে ওটা কি হয়ে যায়? পিঙ্ক কালার হয়ে যায়। তারপরে তুমি এরকম করে সেট আপটা তৈরি করলা, 1 2 3 4 করে দেওয়া আছে। মেন যে জায়গাটা সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার 3 নাম্বার পয়েন্টটা। এই যে দেখো, after adding a certain volume of hydrochloric acid, we will find that the pink color of the solution in the test tube just disappears. The solution becomes colorless. তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে অ্যাসিডও থাকে না, বেসও থাকে না, ওটা হয়ে যায় সল্ট আর ওয়াটার। বুঝলা কি না? নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের এটা প্রুফ। আর তারপরে 5 নাম্বার পয়েন্ট আবার ইম্পর্টেন্ট, যে যদি সল্ট আর ওয়াটার হয়ে যাওয়ার পরে আবার একটু ফিউ ড্রপস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আবার একটু বেস যদি অ্যাড করে দাও, তাহলে ওটা আবার কি কালার হয়ে যাবে? পিঙ্ক কালারের হয়ে যাবে। তাই 5 নাম্বার পয়েন্টটা একটু মার্ক করে রাখো। তাহলে অ্যাসিড প্লাস বেস, সল্ট অ্যান্ড ওয়াটার হয়ে গেল। এবার চলে আসো অ্যাসিডের 7th ক্যারেক্টারিস্টিক্স। তাহলে হেডিং দিয়ে দাও, এই যে অ্যাসিডের 7th ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা, যে অ্যাসিড যখন মেটাল অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে তখন বানায় সল্ট অ্যান্ড ওয়াটার। নাও নেক্সট হেডিং করো এটা, মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড অ্যারো দিয়ে সল্ট প্লাস ওয়াটার। মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড অ্যারো দিয়ে সল্ট প্লাস ওয়াটার। তুমি আসো, আসো আসো আসো। ওখানে ওইভাবে বসার কোনো দরকার নেই, আজকে তোমরা এইভাবে বসাটাই ভুলে গেছে, এমনি বসতে হইতো। আসো তুমি আসো, কিচ্ছু হবে না। তাহলে দেখো, আমরা এতক্ষণ কি পড়েছিলাম, যে এর আগের পয়েন্টে আমি কি পড়ালাম, যে অ্যাসিড প্লাস বেস তৈরি করে সল্ট প্লাস ওয়াটার, ইয়েস অর নো? এর আগের ক্যারেক্টারিস্টিক্সে তো আমরা এটাই পড়লাম না? এখানেও আবার দেখা যাচ্ছে যে অ্যাসিড আর মেটাল অক্সাইড রিঅ্যাক্ট করেও সল্ট আর ওয়াটার বানায়। তাহলে আমি বলতে পারি মেটাল অক্সাইড এক ধরনের বেস, ইয়েস অর নো? মনে রাখতে হবে, মেটাল অক্সাইডও কিন্তু এক ধরনের কি বলতো, বেস। তাই এখানেও কিন্তু সল্ট আর ওয়াটারই তৈরি হবে। তাহলে নর্মাল বেস কিরকম মেটাল কম্পাউন্ড, আর এমনি মেটাল অক্সাইড কিরকম কম্পাউন্ড? নর্মাল বেস, যেমন মনে করো আমি শিখালাম NaOH, বেসের মধ্যে কি থাকে? OH থাকে, তাই তো? শুনলা কি? তাহলে Na হচ্ছে একটা মেটাল, আর OH হচ্ছে হাইড্রোক্সাইড। কিন্তু এখন আমরা পড়বো হচ্ছে মেটাল অক্সাইড। তার মানে সামনে একটা মেটাল নাও, ধরো Na, আর অক্সাইড মানে ও নাও, OH না, কি নিবা? ও। হাইড্রোক্সাইড মানে OH,
আর অক্সাইড মানে কি ও। মেটাল হাইড্রোক্সাইডও বেস, মেটাল অক্সাইডও কিন্তু বেস। কিন্তু তোমাকে ভ্যালেন্সি মাথায় রাখতে হবে। হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি হচ্ছে 1, কিন্তু অক্সিজেনের ভ্যালেন্সি কত 2। তাহলে 2 চলে যাবে এন এর নিচে, তাহলে Na2O হয়। বুঝলা তো এটা? এটা আবার মাথায় রেখো। তো এনিওয়ে, আমি একটা মেটাল অক্সাইড নিচ্ছি, মনে করো Na2O, আর একটা অ্যাসিড নিচ্ছি, মনে করো HCl। কিছুই না, ওই একই রকম ডবল ডিসপ্লেসমেন্ট করাও, হাইড্রোজেনটাকে এন এর জায়গায়, এটাকে হাইড্রোজেনের জায়গায়। তাহলে Na আর Cl একসাথে লেগে গেল। তুমি পাশাপাশি Na আর Cl কে লেখো, আর চোখ বন্ধ করে কি লিখে দিবা, H আর O একসাথে হয়ে কি হয়ে যাবে, H2O হয়ে যাবে। এবার ভ্যালেন্সি দিয়ে ঠিক করো, এন এর ভ্যালেন্সি 1, ক্লোরিনেরও 1, তো 1 1 থাকলে কিছুই লেখার দরকার নাই। এবার ব্যালেন্সিং দেখে নাও, এখানে হচ্ছে HCl এর সামনে মনে হয় 2 হবে, আর এখানে NaCl এর সামনে 2 হবে। এরকম করে ব্যালেন্সিংটা পরে ঠিক করে নিবা। কি পারবা তো, নাকি আরেকবার অন্য কিছু দিয়ে বুঝাবো? আর একটা বুঝাবো। তাহলে অন্য কোনো মেটাল অক্সাইড নাও, ধরে নাও ম্যাগনেসিয়াম অক্সাইড নাও। তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সাইড মানে কি ও লিখে দিলাম। এবার ম্যাগনেসিয়ামেরও ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও 2, তো কিছু করার দরকার নাই। হ্যাঁ, এবার একটা অ্যাসিড নাও, অন্য কোনো অ্যাসিড নাও, ধরো H2SO4 নাও। তাহলে তুমি কি করবা, এই যে এইচ কে মেটালের জায়গায় আর মেটালটাকে এইচ এর জায়গায়। তাহলে দেখো এমজিটা কার সাথে লেগে গেল, SO4 এর সাথে লেগে গেল। তাহলে এমজি আর SO4 কে পাশাপাশি আগে লেখো। এবার দুজনের ভ্যালেন্সি আগে দেখো, এমজিরও 2, SO4-এরও 2, তো কাটাকাটি হয়ে যাবে, কিছু আর করার দরকার নাই। আর এইচটা যদি এমজির জায়গায় যায়, এইচটা কার সাথে লেগে গেল, ও। তাহলে লাস্টে কি লিখে দেবো, চোখ বন্ধ করে কি লিখে দিবা, H2O। তারপরে এবার ব্যালেন্সিং করবা। ব্যালেন্সিং মনে হয় এখানে করার দরকার নাই, ব্যালেন্সডই আছে। কি পারবো তো এবার? তাহলে পারলে এবার এই এই রিয়াকশন গুলো করো। প্রথমে হেডিংটা দিয়ে দিয়েছো তো, আগে এই 8টা লেখো ফটাফট। এই 8টা রিয়াকশন আগে লেখো। 8টা, 8টা না 9টা লিখতে পারবা। আগেই করার কিছু দরকার নেই, যেখানে যেখানে যা লিখেছি, যেমন FeO ওর নিচে আমি ফেরাস অক্সাইড লিখেছি, ওই কথাটাও লিখবা। তাহলে এবার এগুলো মিলিয়ে নাও, দেখো তো MgO প্লাস HCl, MgCl2 প্লাস H2, এখানে ব্যালেন্সিং করতে হবে, সামনে 2 হবে। ZnO প্লাস HCl, ZnCl2 হয়, কারণ Zn এর ভ্যালেন্সি 2, Cl এর 1, তো এই 2টা Cl এর নিচে যাবে। তাহলে এখানেও তোমার 2 হবে, এই HCl এর সামনে 2 লিখে দাও। 3 নাম্বার FeCl2 হয়, ভ্যালেন্সি গুলো দিয়ে ঠিক করলে, তাহলে এখানেও তোমার 2 হবে HCl এর সামনে। তারপরে 4 নাম্বার, 4 নাম্বার CuSO4 হয়, কারণ দুজনেরই ভ্যালেন্সি 2, Cu এর ভ্যালেন্সিও 2, SO4 এরও 2, তো কাটাকাটি হয়ে যাবে, আর এটা ব্যালেন্সডই আছে। Mg-ও সেম, দুজনেরই ভ্যালেন্সি 2, তাই MgSO4 থাকবে। ZnSO4ও তাই, FeSO4ও তাই। 5 4 5 6 7 সবগুলো এরকমই হয়, সবগুলোর ভ্যালেন্সি 2 করে, তাই কাটাকাটি হয়ে যাবে। এবার 8 নাম্বার, Mg এর ভ্যালেন্সি কিন্তু 2, NO3 এর কিন্তু 1, তো 2 চলে যাবে NO3 এর নিচে, ব্র্যাকেট দিয়ে 2 লিখবা, প্লাস H2O। তাহলে এখানে তোমাকে 2 দিতে হবে, 8 এর সামনে, এই NO3 এর সামনে 2 দিতে হবে। তারপরে হচ্ছে PbNO3, ওটারও ভ্যালেন্সি কিন্তু Pb এর 2 হয়, তাহলে PbNO3 হোল 2, তাহলে এখানেও তোমাকে সামনে 2 দিতে হচ্ছে। তাহলে 10 নাম্বারটাও সেম, 10 নাম্বারেও তোমাকে এখানে সামনে 2 দিতে হবে, আর CuNO3 হোল 2 হবে।
আর লাস্টেরটাতে কি করা হচ্ছে দেখো, লাস্টে আমি জিঙ্ককে দিয়ে এই অ্যাসিডের কোন হাইড্রোজেনটা সরাবো। আগে যতগুলো করেছি সবের সামনের হাইড্রোজেনটাকে সরাইছিলাম, হ্যাঁ কি না? কিন্তু এখানে তো এরকম একটু কেমন হয়েছে, তো লাস্টের হাইড্রোজেনটাকে সরাবা তোমরা। জেড দিয়ে লাস্টের হাইড্রোজেনটাকে সরাবা, তাহলে জেড কার সাথে লেগে যাবে? CH3C ওর সাথে লেগে যাবে। তাহলে জেড আর CH3C পাশাপাশি লেখো। এবার জেড এর ভ্যালেন্সি 2, CH3C ওর ভ্যালেন্সি 1, তো এটা মনে রাখবা। তাহলে 2 চলে যাবে এটার নিচে, 1 চলে যাবে জেড এর নিচে, 1 লেখার দরকার নাই। আর লাস্টের H2O, আর এখানেও কিন্তু 2 হয়ে যাবে ব্যালেন্সিং করলে, CH3COOH এর সামনে 2 হয়ে যাবে। করে নিলা তো সবগুলো? কোনোটা বাকি নাই তো? কোনোটা বুঝতে অসুবিধা হলে বলো। তাহলে আমরা নেক্সট এবার চলে আসি। দেখো, তাহলে এখানেও কিন্তু আমরা সব হয়ে গেল আমাদের এই এক্সাম্পল, এটা দেখে নিবা। তারপরে চলে আসো হচ্ছে এই এক্সপেরিমেন্টটা জাস্ট একটু করে নিও। এটা এখান থেকে, ও একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো এই এক্সপেরিমেন্টটাতে কিন্তু কালার চেঞ্জ আছে। কপার অক্সাইডের কালার হচ্ছে ব্ল্যাক, তো ওটাকে যখন অ্যাসিডের সাথে রিয়াক্ট করাচ্ছি কপার ক্লোরাইডের কালার কিন্তু কি বলতো, ব্লু গ্রিন। তো ওই এক্সপেরিমেন্টটাই এখানে এই যে ব্লু গ্রিন কালারের যে তৈরি হচ্ছে, ওটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। এটা কিন্তু কালার চেঞ্জের ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে, তাহলে আমি মেটাল অক্সাইডের সাথে অ্যাসিডের রিয়াকশনকেও নিউট্রালাইজেশন রিয়াকশন বলতে পারি কি পারি না? তাহলে ওটাও এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও, এটাও কিন্তু অলসো নিউট্রালাইজেশন রিয়াকশন, ব্র্যাকেট করে দাও। হয়ে গেছে? এইবার চলে আসো হচ্ছে, ধরে নাও তুমি একদিন খুবই রিচ খাবার খেলে, হ্যাঁ। এবার রিচ খাবার খাওয়াতে তোমার পেটে অ্যাসিডিটি হয়ে গেল, বেশি অ্যাসিড সিক্রিশন হয়ে গেল। তাহলে আমাদের স্টমাকে কোন অ্যাসিড সিক্রিট হয়? HCl। আমি কি বলছি, HCl নর্মালের থেকে অনেক বেশি হয়ে গেল তোমার স্টমাকে, তখন তোমার পেটটা জ্বলবে, গলাটা জ্বলবে। তো এই অ্যাসিডিটিকে কমানোর জন্য তোমাকে, অ্যাসিডকে কমানোর জন্য তোমাকে কি খেতে হবে? বেস খেতে হবে। তো একটা খুব সেফ বেস হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া ইজ নাথিং বাট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবার বলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বানাবো? ম্যাগনেসিয়াম মানে Mg, আর হাইড্রোক্সাইড মানে OH, কিন্তু OH এর ভ্যালেন্সি 1, Mg 2, তাহলে OH এর নিচে 2 চলে যাবে। এবার তোমরা নিজেরাই পারবে, এটা আমরা করলাম এক্ষুনি। Mg কে HCl এর জায়গায় নিয়ে যাবে, তাহলে Mg আর Cl লেগে যাবে। তাহলে MgCl কি হবে? 2। আর এইচটা OH এর সাথে লেগে যাবে, কি হয়ে যাবে? H2O। আর এটাকে ব্যালেন্সিং করে দিতে হবে, এখানে সামনে 2HCl হবে। তাহলে তোমার অ্যাসিড আর বেস রিয়াক্ট করে কি বানিয়ে দিল? সল্ট আর ওয়াটার। তাহলে তোমার অ্যাসিডটা আর অ্যাসিড থাকলো না স্টমাকে, ইয়েস অর নো? তাহলে তোমার অ্যাসিডিটিটা কমে গেল। তো এই রিয়াকশনটা এখানে কোথাও লিখে রাখো। আর মিল্ক অফ ম্যাগনেসিয়া পরীক্ষায় অনেকবার এসেছে, এটাকে বলে অ্যান্টাসিড। কি বলে? অ্যান্টাসিড। এটা এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও, আর এই কেমিক্যাল রিয়াকশনটাও এখানে লিখে রাখো। এবার HCl plus MgOH equal to 2HCl লিখবা, 2HCl plus MgOH equal to অ্যারো দিয়ে MgCl2 plus H2O। হয়েছে? তাড়াতাড়ি। এবার নেক্সট চলে আসো আমাদের অ্যাসিডের 8 নাম্বার প্রপার্টি। 7 নাম্বার পর্যন্ত সব হয়ে গেল, তোমার ঝামেলা শেষ কেমিক্যাল রিয়াকশনের, বুঝলা? যত কেমিক্যাল রিয়াকশন ছিল অ্যাসিড রিলেটেড সব শেষ। এখন অ্যাসিডের কিছু নর্মাল প্রপার্টি আমরা দেখব। অ্যাসিড হচ্ছে কোরোসিভ ইন নেচার, মানে অ্যাসিড জিনিসকে পুড়িয়ে দেয়। অ্যাসিড হচ্ছে কোরোসিভ ইন নেচার, এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এই যে পাশের ছবিটা দেখো, পেপারের মধ্যে পড়লে বা ক্লথের মধ্যে পড়লে, এই যে ক্লথ, উড, মেটাল,
বা তোমার হাতেও যদি পড়ে তাহলে হাত পুড়ে যাবে। কোন অ্যাসিড গুলো খুবই কোরোসিভ? মিনারেল অ্যাসিড গুলো ভেরি কোরোসিভ। মিনারেল অ্যাসিড, এই যে এখান থেকে ব্র্যাকেট করো, এই যে অল দা থ্রি কমন মিনারেল অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর ভেরি কোরোসিভ ইন দেয়ার কনসেন্ট্রেটেড ফর্ম। তো এগুলোকে খুব, তো অ্যাসিড যে কোরোসিভ হয় সেটাকে বোঝানোর জন্য অ্যাসিডের বটলের গায়ে এই এই সাইনটা থাকে। হ্যাঁ, যেখানে দেখো কোনো জিনিসের উপরে বা হাতের উপরে অ্যাসিড পড়লে জায়গাটা পুড়ে যাচ্ছে। স্যার অ্যাসিডকে কিরকম কন্টেনারে স্টোর করব? স্যার মেটাল কন্টেনারে স্টোর করব না, কখনোই না। কারণ অ্যাসিড তো মেটালের সাথে রিয়াক্ট করা শুরু করে দিবে, হ্যাঁ কি না? তাহলে অ্যাসিডকে কখনোই মেটাল কন্টেনারে রাখা যাবে না। অ্যাসিডকে সবসময় রাখতে হবে আইদার গ্লাস কন্টেনারে, না হলে সেরামিক্স কন্টেনারে, মানে চীনামাটির কন্টেনার, যেটাতে আমরা ধরো কাপ কাপ প্লেট যেটা দিয়ে বানায়, ওগুলো দিয়ে বানাতে হবে। ওগুলোর মধ্যে অ্যাসিড রাখতে হবে, কারণ অ্যাসিড মেটালের সাথে রিয়াক্ট করে শুরু করে দিবে। বলো, অ্যাসিড মেটালের সাথে রিয়াক্ট করে। ধরে নাও একটা অ্যাসিড HCl, ওকে একটা মেটাল কন্টেনারে রাখলাম, মনে করো আমি আয়রন কন্টেনারে রাখলাম, তাই কি না? তাহলে আয়রনটা হাইড্রোজেনের জায়গায় চলে যাবে, ইয়েস অর নো, ডিসপ্লেসমেন্ট। তাহলে Fe আর Cl একসাথে লেগে গেল, FeCl2, আর কোন গ্যাস তৈরি হয়? হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই যে এইচটা আলাদা হয়ে গেল, হাইড্রোজেন গ্যাস বানিয়ে দিল। তার মানে Feটা ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, হ্যাঁ কি না, অ্যাসিডের সাথে রিয়াক্ট করে করে। তাই তোমাকে কোনো মেটাল কন্টেনার ইউজ করা যাবে না। স্ট্রং অ্যাসিডের মতো স্ট্রং বেসও কিন্তু কোরোসিভ হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও কিন্তু খুব কোরোসিভ। এটাও কিন্তু আমাদের টিস্যুকে ড্যামেজ করতে পারে। তো এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার চলে আসো হচ্ছে স্যাম্পল প্রবলেম 1। মেটাল কম্পাউন্ড এ, ভালো করে শুনবা, এই ধরনের কোয়েশ্চেন গুলোই আসে। মেটাল কম্পাউন্ড এ রিঅ্যাক্টস উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই দিকে দেখো, এ কার সাথে রিঅ্যাক্ট করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কিন্তু, এর মধ্যে কিন্তু মেটাল আছে। টু প্রডিউস এফারভেসেন্স, এফারভেসেন্স মানে যদি না বোঝো তাহলে লিখে রাখো বাবল, মানে গ্যাস বাবল। টু প্রডিউস এফারভেসেন্স, তাহলে এটা রিয়াক্ট করলে কোনো একটা গ্যাস তৈরি হবে, সেটা পরে দেখছি কি গ্যাস তৈরি হবে। এবার বলেছে যে গ্যাসটা তৈরি হচ্ছে, বলেছে ওটা এক্সটিংগুইশেস আ বার্নিং ক্যান্ডেল, তার মানে ফায়ারকে নিভায়। ফায়ারকে নিভায় কোন গ্যাস বলো? কার্বন ডাই অক্সাইড। তার মানে গ্যাসটা হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। বুঝা গেল? স্টেপ বাই স্টেপ এরকম ভাবে এক্সামে করবা। Write a balanced chemical equation for the reaction if one of the compound formed is calcium chloride. Formed মানে কি? প্রোডাক্ট। তার মানে আরেকটা প্রোডাক্ট হচ্ছে কি? ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। তাহলে দেখো, সি এর মধ্যে মেটাল আছে, আবার এর মধ্যেও মেটাল আছে, তার মানে এর মধ্যেও Ca থাকবে, ইয়েস অর নো? তাহলে এবার বলো, মেটালের কোন জিনিসের সাথে অ্যাসিড রিয়াক্ট করে কার্বন ডাই অক্সাইড বানায়? আইদার মেটাল কার্বনেট, নাহলে মেটাল হাইড্রোজেন কার্বনেট। তাহলে এ নিশ্চয়ই মেটালের একটা কার্বনেট। এটা যদি আগের দিনের পড়াটা পড়ে থাকো তাহলে মনে পড়বে, এটা 3 নাম্বার প্রপার্টি ছিল, যে মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড, সল্ট প্লাস CO2 প্লাস H2O, এইটা গোটাটা ছিল। তাহলে Ca দিয়ে কার্বনেট বানাও, CaCO3, কিন্তু সি এর ভ্যালেন্সি 2, CO3 1, তাহলে CaCO3 হোল 2, তাহলে এ হয়ে গেল CaCO3 হোল 2। বুঝা গেল তো? তাহলে ক্যালসিয়াম চলে যাবে হাইড্রোজেনের জায়গায়, তাহলে ক্লোরিনের সাথে লেগে গেল এই যে CaCl2, আর এখান থেকে CO3 থেকে একটু CO2 বের হয়ে আসলো, আর বাদ বাকিটা ওয়াটার হয়ে গেল। তাহলে এইরকম কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় দেবে। আর এই রিয়াকশনটাও নিচে কিন্তু দেওয়া আছে, এই যে ব্যালেন্সিং করার পরে এখানে HCl এর সামনে একটা 2 বসাতে হবে। তারপরে স্যাম্পল প্রবলেম 2, এ সলিউশন রিঅ্যাক্টস উইথ ক্রাশড এগ শেল। আগের দিনের পড়া পড়লে মনে রাখবা যে ক্রাশড এগ শেলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। ক্রাশড এগ শেল, মার্বেল, চক, এগুলোর মধ্যে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট।
তো বলেছে সলিউশন রিঅ্যাক্টস উইথ ক্রাশড এগশেল টু গিভ এ গ্যাস দ্যাট টার্নস লাইম ওয়াটার মিল্কি। তো কোন গ্যাস লাইম ওয়াটারকে মিল্কি করে? কার্বন ডাই অক্সাইড। তাহলে মেটাল কার্বনেটের সাথে কি রিঅ্যাক্ট করলে কার্বন ডাই অক্সাইড হয়? নিশ্চয়ই অ্যাসিড। ইয়েস অর নো? তাই এগুলোর মধ্যে কোনটা অ্যাসিড বলো? বি নাম্বার HCl। কি পারবা কিনা? এরকম ধরনের ট্রিকি কোয়েশ্চেন তোমাকে কিন্তু দেবে। তাহলে এবার চলে আসো, হোয়াট ডু অল অ্যাসিডস হ্যাভ ইন কমন? সব অ্যাসিডের মধ্যে কি কমন থাকে? এই যে নিচের এইগুলো দেখো। আচ্ছা, নিচেরটাতে যাওয়ার আগে আমি তোমাকে একটা জিনিস বলি, যে যখনই আমরা অ্যাসিড, দিকে দেখো, যখনই আমরা অ্যাসিড এর সলিউশন বানাই, সলিউশন মানে হচ্ছে মানে ওয়াটারকে যখন অ্যাড করি অ্যাসিডের সাথে, তখন অ্যাসিড আয়োনাইজড হয়ে যায়, ক্যাটায়ন আর অ্যানায়ন হয়ে যায়, বুঝলে তো? ক্যাটায়ন আর অ্যানায়ন হয়ে যায়। যেমন মনে করো, আমি যদি HCl এর মধ্যে অ্যাসিড অ্যাড করি, তাহলে H+Cl মাইনাস এরকম হয়ে যাবে। যদি আমি H2SO4 এর মধ্যে অ্যাসিড অ্যাড করি, তাহলে এই যে দেখো H2 মানে 2H+, কারণ এখানে দুটা হাইড্রোজেন, আর SO4 মাইনাস, কিন্তু SO4 এর ভ্যালেন্সি 2, তাই 2 মাইনাস হবে। তো মোট কথা ক্যাটায়ন আর কি বানাচ্ছে? অ্যানায়ন। কিন্তু এই অ্যাসিড আর এই অ্যাসিডের মধ্যে দেখো ক্যাটায়ন সেম। ইয়েস অর নো? কোন ক্যাটায়ন? হাইড্রোজেন আয়ন। ইয়েস অর নো? তাহলে অ্যাসিডের মধ্যে কি কমন? হাইড্রোজেন আয়ন হচ্ছে কমন। অল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন হচ্ছে কমন। এই যে এই কথাটা লেখা আছে এখানে, যে an acid is a substance which dissociates or ionizes on dissolving water to produce hydrogen ion. ওয়াটারের মধ্যে দিলে কিন্তু হবে, না দিলে হবে না। শুনলা তো? যেমন HCl, H+Cl মাইনাস, এটা তোমরা এইটুকুনি ব্র্যাকেট করো, তারপরে নিচের গুলোতে চলে আসো, এখানে আর কিছু লাগবে না। এই যে যেমন দেখো HCl কে জল দিলে H+Cl মাইনাস, সবগুলোর ব্র্যাকেটে দেখো অ্যাকুয়াস লেখা, মানে জল অ্যাড করা। H2SO4 2H+ SO4 2 মাইনাস, HNO3 H+ NO3 মাইনাস, সবগুলোতে দেখো কি কমন? সবগুলোতে দেখো হাইড্রোজেন আয়ন হচ্ছে কমন। ইয়েস অর নো? লাস্টের এই পরের পেজেও আরেকটা আছে CH3COOH। এখানে কোন এইচটা আলাদা হবে বলতো? লাস্টের এইচটা, এই যে H+, বাকিটা হচ্ছে মাইনাস। তাহলে এখানেও হাইড্রোজেন আয়ন তুমি খুঁজে পাচ্ছ। আচ্ছা, এবার আমি তোমাকে বলি, ধরে নাও একটা অ্যাসিড বলছি, মনে করো HCl, আর একটা অ্যাসিড বললাম H2SO4। এবার আমি তোমাকে বললাম গ্লুকোজ, আমি তোমাকে বললাম হচ্ছে গ্লুকোজ। মনে করো গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। আমি তোমাকে বললাম অ্যালকোহল, ধরে নাও ইথানল, ইথানলের ফর্মুলা হচ্ছে C2H5OH। পড়বা, লাস্ট চ্যাপ্টারে আছে, কার্বন কম্পাউন্ডসে অ্যালকোহল পড়তে হবে। তাহলে তো স্যার অ্যাসিডের মধ্যে, দেখো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন আছে, গ্লুকোজের মধ্যেও তো হাইড্রোজেন আছে, অ্যালকোহলেও তো হাইড্রোজেন আছে, হ্যাঁ কি না? তাহলে গ্লুকোজ অ্যালকোহল এরাও কি অ্যাসিডিক নেচার হয়? গ্লুকোজ আর অ্যালকোহলও কি অ্যাসিডিক হয়? গ্লুকোজ খেলে কি আমাদের গলা জ্বলে? না। তাহলে নিশ্চয়ই ওরা অ্যাসিডিক না। গ্লুকোজ কি সাওয়ারি টেস্ট হয়? নিশ্চয়ই না। অ্যাসিড হলে তো সাওয়ারি টেস্ট হবে, গলা জ্বলবে যদি বেশি স্ট্রং অ্যাসিড হয়। তাহলে কেন স্যার? অ্যাসিড মানে হাইড্রোজেন থাকবে ঠিক, কিন্তু হাইড্রোজেন থাকলেই যে অ্যাসিড হবে তার কোনো মানে নাই। কারণ এইখানে এই হাইড্রোজেন গুলো আয়োনাইজড হয়ে আছে, বুঝলা কি না? H+ হয়ে আছে, কিন্তু এখানে ওগুলো আয়োনাইজড হয়ে নাই, এখানে এমনি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়ে আছে। আয়নিক কম্পাউন্ড না, এগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে এগুলোকে জলে দিলে H ডিসোসিয়েট হয়ে H+ আয়ন বানাবে না, বুঝলা তো? তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন দিবে যে all acids contain hydrogen but all hydrogen containing compound are not acid, explain with example। কি পারবা? তাহলে এইটা তোমরা মার্ক করবা, এই যে এখান থেকে দা কম্পাউন্ডস, এই যে এখান থেকে এত অবধি।
যে অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনটা থাকে ওটা আয়োনাইজড হয়ে থাকে, এইচ প্লাস হয়ে থাকে, কিন্তু অ্যালকোহল বলো বা গ্লুকোজ বলো বা অ্যালকোহল বলো, ওর হাইড্রোজেন গুলো এইচ প্লাস না, এইচ কিন্তু এইচ প্লাস না, তাই ওগুলো অ্যাসিড না। আচ্ছা, এবার নেক্সট চলে আসো হচ্ছে টু শো দ্যাট অল কম্পাউন্ডস কন্টেন হাইড্রোজেনস আর নট অ্যাসিড। এই যে এই এক্সপেরিমেন্টটা দেখবা, তোমাকে এরকম একটা সেটআপ বানাতে হবে, দুটা সেম সেটআপ, কিন্তু একটাতে নিতে হবে হচ্ছে অ্যাসিড, বুঝলা, আর একটাতে নিতে হবে ধরো নন অ্যাসিড কিন্তু হাইড্রোজেন আছে, সাচ অ্যাজ গ্লুকোজ। তাহলে সেটআপটা এরকম দেখো, সেটআপটা ভালো করে বুঝবা, না বুঝলে হবে না, এগুলো এক্সামে ছবি তুলেই কোয়েশ্চেন দিবে। একটা বিকার নিলা, বিকারের মধ্যে এরকম একটা কাঠের টুকরা বা একটা মনে করো থার্মোকল, থার্মোকল না কাঠেরই টুকরা নিলা। এবার এইখানে তুমি একটা পেরেক লাগিয়ে দিলা, এইখানে আর একটা পেরেক লাগিয়ে দিলা। এবার এইটার মধ্যে তুমি একটা ওয়াটার নাও, এটার মধ্যে কি নিব, ওয়াটার নিব, হ্যাঁ। তারপরে ওর মধ্যে একটা অ্যাসিড একটু অ্যাড করে দাও। এবার তোমাকে করতে হবে কি, যে এই ইলেকট্রোডের সাথে একটা সুইচ অ্যাড করতে হবে, এটা সুইচ, হ্যাঁ। তার সাথে একটা ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারিটা লাগিয়ে ব্যাটারিটা তারপরে তোমাকে একটা ব্যাটারিটা মনে করো এইদিকে, সরি, ব্যাটারিটা মনে করো একটা এইদিকে বাল্বের সাথে লাগিয়ে দিলা। তারপরে এটা এটার সাথে কানেক্ট করে দিলাম, দিয়ে না এক থাপ্পড় লাগানো। এইবার দেখো, যখনই লাগাবা তখনই দেখবা কি বাল্বটা গ্লো করে উঠলো। এবার বাল্বটা গ্লো করে উঠলো মানে কি, নিশ্চয়ই তাহলে ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে, ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়ে যাচ্ছে জন্যই এইখানে বাল্বটা গ্লো করলো। কিন্তু স্যার এখানে তো মাঝখানে কানেকশন নাই, তাহলে কি করে ইলেকট্রিসিটিটা পাস হলো? এখানে সার্কিটটাই তো কমপ্লিট হচ্ছে না। কেন ইলেকট্রিসিটি কমপ্লিট হলো, কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে? কারণ তুমি এর মধ্যে দিয়েছো অ্যাসিড, সাচ অ্যাজ মনে করো তুমি দিলা H2SO4। তাহলে H2SO4 জলের মধ্যে দিলা, এখনই শিখালাম জলের মধ্যে দিলে এটা স্প্লিট হয়ে আয়ন হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, 2H প্লাস আর SO4 2 মাইনাস, বুঝলা তো? তাহলে আয়নস হয়ে গেল। আর তোমরা জানো আয়নস ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে, তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি আয়ন ক্যারি করে এখানে নিয়ে আসবে, তোমার তার লাগবে না। তাহলে তার ছাড়াই বাল্বটা গ্লো করে উঠলো, ইয়েস অর নো? কি পারবা তো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি আমি অ্যাসিড না নিয়ে যদি আমি গ্লুকোজ নিতাম, সেকেন্ড সেটআপটা দেখবা, যদি অ্যাসিড না নিয়ে আমি যদি গ্লুকোজ নিতাম, সাচ অ্যাজ C6H12O6, এটা কিন্তু ওরকম স্প্লিট হয়ে কোনো আয়ন কিন্তু বানায় না। তাহলে আয়ন যদি না বানায় তাহলে ইলেকট্রিসিটিটা কি ক্যারি হবে? হবে না। তাহলে ইলেকট্রিসিটি ক্যারি না হলে বাল্বটাও কিন্তু কি গ্লো করবে না। কি পারবা তো? তাহলে এইটাই দেখো, একটাতে বাল্ব গ্লো করেছে, এই যে এই লাইন গুলো দেখে 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 এই বাল্বটা গ্লো করেছে, আর এইটাতে লাইন গুলো নেই মানে বাল্বটা গ্লো করছে না। এটা বুঝতে পারলা নাকি আরেকবার বলবো? ডান। এটা এমনি বোঝাই আছে, আর এটা এত বড় এক্সপেরিমেন্ট তো তোমাকে দেবে না, তোমাকে এই ছবিটা তুলে দেবে আর তোমাকে এমনি ছোট ছোট কোয়েশ্চেন করবে। তো এটা আমি আর অত বুঝাচ্ছি না, এটা তোমরা এক্সপেরিমেন্টটা এই যে এখান থেকে লাস্ট পয়েন্টটা যেখানে শেষ হলো, 5 নম্বর পয়েন্টটা, এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। এবার এক্সপ্লানেশন, অ্যাসিড দিলে কেন জ্বললো সেটা এখান থেকে এই যে এক্সপেরিমেন্ট পর্যন্ত, পরের পেজে এই যে এক্সপেরিমেন্ট পর্যন্ত, আর গ্লুকোজ দিলে কেন জ্বললো না সেটা হচ্ছে এই যে এখান থেকে এই বাকিটুকু। তাহলে অ্যাসিড দিলে ধরে নাও HCl দিলা, তাহলে কি তৈরি হবে, H+Cl-, আয়ন তৈরি হচ্ছে। তো আয়ন, এই যে দেখো লেখা আছে ক্যারি ইলেকট্রিক্যাল কারেন্ট, কিন্তু গ্লুকোজ অ্যালকোহল এগুলো দিলে এরা কোনো আয়ন বানায় না। দেখো এখানে লেখা আছে ডু নট প্রডিউস হাইড্রোজেন আয়ন অর সাম আদার আয়ন, কোনো আয়ন বানাচ্ছে না।
তাহলে ইলেকট্রিসিটি ক্যারিও হবে না আর বাল্বটাও গ্লো করবে না। আচ্ছা স্যার, আমি যদি গ্লুকোজ এগুলো না বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে যদি আমি পিওর ডিস্টিলড ওয়াটার নিতাম, তাহলেও দেখো লেখা আছে ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ডিস্টিলড ওয়াটার মানে পিওর H2O, যেটা ব্যাটারিতে দেয়, বাড়ির যে ইনভার্টারের ব্যাটারি, গাড়ির যে ব্যাটারি, ওগুলোতে দেয় ডিস্টিল ওয়াটার। ওই ডিস্টিল ওয়াটার আমরা খেতে পারবো না। খেলে ওই ডিস্টিল ওয়াটার তোমার বডির থেকে আয়ন টেনে নিবে, উল্টা তুমি তোমার বডিতে আয়নের ডেফিসিয়েন্সি হয়ে যাবে। তা আমরা যেগুলো খাই ওগুলো মিনারেল ওয়াটার, তার মধ্যে মিনারেলস আছে। তো আচ্ছা স্যার, যদি আমরা এই ডিস্টিল ওয়াটার না নিয়ে যদি আমরা রেইন ওয়াটার নিই তাহলে হবে? হ্যাঁ, তখন আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। কেন স্যার রেইন ওয়াটার নিলে কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? ধরে নাও রেইন হচ্ছে, মনে করো থান্ডারিং হচ্ছে, এরকম কি বললাম, মনে করো থান্ডারিং হচ্ছে। এবার থান্ডারিং হওয়াতে মনে করো অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন আর অক্সিজেন একসাথে হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড বানাচ্ছে। এবার এই নাইট্রোজেন ডাই অক্সাইড আরো অক্সিজেনের সাথে অ্যাড হচ্ছে, অক্সিজেনের সাথে অ্যাড হয়ে নাইট্রেট বানাচ্ছে। এবার এই নাইট্রেট রেইন ওয়াটারের সাথে যখন অ্যাড হবে, এই যে রেইন ওয়াটার ভাবো, তখন বানিয়ে দিচ্ছে HNO3। HNO3 কি বলতো? নাইট্রিক অ্যাসিড। কি বানিয়ে দিল? নাইট্রিক অ্যাসিড বানিয়ে দিল, অ্যাসিড। তাহলে ওয়াটারের মধ্যে, রেইন ওয়াটারে অ্যাসিড ঢুকে গেল, হ্যাঁ কি না? তাহলে ওয়াটার আর অ্যাসিড, তার মানে অ্যাসিডটা স্প্লিট হয়ে যাবে, H প্লাস NO3 মাইনাস। তাহলে তোমার রেইন ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, বুঝলা? এটা হলো এর নাইট্রোজেন দিয়ে বুঝালাম। আচ্ছা, আমি যদি সালফার দিয়ে বুঝাই, মনে করো সালফার আর অক্সিজেন ওটা একসাথে হয়ে বানায় সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড আরো অক্সিজেনের সাথে অ্যাড হয়ে বানায় সালফার ট্রাই অক্সাইড। এই সালফার ট্রাই অক্সাইড আবার রেইন ওয়াটারের সাথে অ্যাড হয়ে বানায় হচ্ছে H2SO4। কি বুঝলা? তাহলে H2SO4 জলের সাথে মিশলে কি হয়ে যাবে? 2H প্লাস আর SO4 2 মাইনাস। সেই জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়। আচ্ছা, এস দিয়ে না করে আমরা যদি কার্বন ডাই অক্সাইড দিয়ে করি, কি দিয়ে? কার্বন ডাই অক্সাইডও আবার কি হয় বলতো? ওয়াটারের সাথে অ্যাড হয়, হয়ে বানায় কার্বনিক অ্যাসিড H2CO3, বুঝলা? H2CO3 স্প্লিট হয়ে কি বানাবে? 2H প্লাস CO3 2 মাইনাস। তাহলে এইরকম করে অনেক অ্যাসিড, এগুলো সবই কি বলতো? অ্যাসিড হয়ে যাচ্ছে, রেনের মধ্যে অ্যাসিড ঢুকে যাচ্ছে। সেই জন্য রেইন ওয়াটার আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওই জন্য কোনো ঝড় বৃষ্টি হলে, কোনো ইলেকট্রিক পোল যদি পড়ে যায়, তার ছিঁড়ে যদি পড়ে যায় আর ওটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে ওই রেইন ওয়াটারে পা দিলে কিন্তু মানুষটা ইলেকট্রিকিউটেড হয়ে যাবে। সেই জন্য ওখানে পা দেওয়া উচিত না। তো এইটাও কিন্তু একটা কোয়েশ্চেন যে রেইন ওয়াটারের মধ্যে অনেক অ্যাসিড ডিজলভ হয়ে থাকে, তোমাকে ওই কেমিক্যাল রিয়াকশন গুলো লাগবে না, অনেক অ্যাসিড। এই যে যেমন কার্বন ডাই অক্সাইড কি বানাবে বললাম? কার্বনিক অ্যাসিড বানাবে। এবার কার্বনিক অ্যাসিডের মধ্যে কি থাকবে? H প্লাস CO3 2 মাইনাস। এছাড়া কার্বনিক অ্যাসিড ছাড়াও সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো কিন্তু রেইন ওয়াটারের সাথে রিয়াক্ট করে অনেক রকমের অ্যাসিড বানায়। তোমরা এই যে H2CO3 কিভাবে হচ্ছে শুধু ওটা লিখে নাও। এই যে রেইন ওয়াটার মানে H2O প্লাস কার্বন ডাই অক্সাইড মানে CO2 করে দাও H2CO3। শুধু এই রিয়াকশনটা লিখে নাও, তাহলেই তোমার বাকিটা মোটামুটি কাজ হয়ে যাবে। হুম, হয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে, আমি আমি তোমাকে এই এক্সপেরিমেন্টটা, এটা বহুবার অল্টারনেট করে বোর্ড এক্সামে কিন্তু এই এক্সপেরিমেন্টটা দিয়ে কোয়েশ্চেন এসছে, এই ছবিটা তুলে কোয়েশ্চেন এসছে। এই যে শুধু মনে করো আইদার এই ছবিটা নাহলে এই ছবিটা, এই ছবিটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন এসছে। খুব ভালো করে জিনিসটা বুঝবা। তুমি আগে একটা, তুমি একটা বিকার, তুমি একটা হচ্ছে টেস্ট টিউব নাও। এবার এই টেস্ট টিউবের মধ্যে তুমি নাও হচ্ছে সল্ট।
কোন সল্ট নিবা? NaCl সল্ট নাও, ঠিক আছে? এই মনে করো এগুলো হচ্ছে সল্ট, ভালো করে দেখো কিন্তু। এবার এইটার মধ্যে নিয়ে নিলা একটা স্ট্রং অ্যাসিড, খুবই কনসেন্ট্রেটেড স্ট্রং অ্যাসিড নিয়ে নিলা, H2SO4 নিয়ে নিলা। এটা একদম কনসেন্ট্রেটেড নিবা, মানে কোনো ডাইলিউশন করা থাকবে না ওয়াটার দিয়ে। তাহলে H2SO4 আর NaCl রিঅ্যাক্ট করবে, H2SO4 আর এইদিকে NaCl রিঅ্যাক্ট করবে। তাহলে Na টা চলে যাবে H এর জায়গায়, H টা চলে যাবে N এর জায়গায়। তাহলে Na যদি H এর জায়গায় চলে যায় তাহলে SO4 এর সাথে লেগে যাবে, তাহলে Na2SO4 হলো। আর H যদি N এর জায়গায় চলে যায় তাহলে Cl এর সাথে লেগে যাবে, হয়ে গেল HCl। এই যে HCl টা হচ্ছে এটা কিন্তু একটা গ্যাস ফর্মে আছে। কোন ফর্মে আছে? গ্যাস। তাহলে এই HCl এর গ্যাসগুলো এই দিক দিয়ে বেরোবে। তো তোমাকে করতে হবে কি, যে এইখানে একটা, মনে করো এই মুখটা এরকম বন্ধ করা থাকতে হবে, আর এখান থেকে একটা এরকম একটা পাইপ বের করতে হবে। তাহলে এই পাইপটা দিয়ে এই HCl গ্যাস গুলো বেরোবে। ইয়েস অর নো? এবার তুমি করবা কি, এইখানে একটা ব্লু লিটমাস পেপার এখানে ধরবা, ব্লু কালারের লিটমাস পেপার। ব্লু লিটমাস পেপার ধরবা। আমরা কি জানতাম, এই যে দেখো HCl কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইয়েস অর নো? কিন্তু ওটা তো গ্যাসিয়াস ফর্মে আছে। তাহলে গ্যাসিয়াস ফর্মে থাকলে আমি কি বলছি, এটার মধ্যে দিয়ে HCl গ্যাস যাচ্ছে, বুঝলে তো? গ্যাসিয়াস ফর্মে থাকলে H+ আর Cl- হয়ে থাকে না, বুঝলা কি না? কি ফর্মে আছে এটা? গ্যাসিয়াস ফর্মে আছে। তাহলে H+ যদি না থাকে তাহলে কি এটা অ্যাসিড হলো? তাহলে ব্লু লিটমাসটা কি রেড হবে? হবে না। বুঝো কিন্তু ব্যাপারটা, বুঝলা তো এইটুকুনি? অ্যাসিডের মধ্যে H+ থাকতে হবে, না হলে ওটা অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে না। এখানে যে HCl টা বেরোচ্ছে ওটা গ্যাস, গ্যাসের মধ্যে H+ আয়ন নাই, ওটা নর্মাল H। এইবার তাহলে তুমি কি উপায় স্যার? তাহলে তুমি করো হচ্ছে, তুমি এখানে ব্লু লিটমাসটাকে ভিজিয়ে নাও, মানে ওয়েট ব্লু লিটমাস নাও। এবার ওয়েট ব্লু লিটমাস মানে ওটা ওয়াটার, হ্যাঁ কি না? তাহলে ওয়াটারের কন্ট্যাক্টে আসলেই HCl গ্যাসটা স্প্লিট হয়ে যাবে কি যাবে না? H+ আর Cl- হবে কি হবে না? এবার H+ আয়ন আছে মানে ওটা এখন কি হয়ে গেল? অ্যাসিড হয়ে গেল, ইয়েস অর নো? এবার অ্যাসিড ব্লু লিটমাসকে কি করে দেয়? রেড করে দিবে, বুঝলা কি না? এটা পারবা তো? বুঝতে পারলা কি না বলো আগে। তাহলে দেখো জিনিসটা এখানে একবার, মানে রিয়াকশনটা ঠিক আছে, রিয়াকশনটা মনে করো H2SO4 প্লাস NaCl দিয়ে HCl গ্যাস হবে, কিন্তু একবার HCl গ্যাস বেরোচ্ছে, ওখানে নিয়েছে ড্রাই ব্লু লিটমাস পেপার, আর পরেরটাতে নিয়েছে ময়েস্ট ব্লু লিটমাস পেপার। এবার ময়েস্ট ব্লু লিটমাস পেপার মানে কি, কিসের কন্ট্যাক্টে আসলো? H2O এর কন্ট্যাক্টে আসলে এটা স্প্লিট হয়ে কি হয়ে যাবে? H+ আর Cl- হয়ে যাবে। H+ হলো মানে ওটা এখন অ্যাসিড হয়ে গেল। অ্যাসিডই দেখো এবার এই কালারটা কি হয়ে গেছে? রেড কালারের হয়ে গেছে, হ্যাঁ কি না? তাই হেডিংটা কি দেওয়া আছে? অ্যাসিড ততক্ষণ না অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে যতক্ষণ না ওয়াটারের কন্ট্যাক্টে আসছে। অ্যাসিডস ডু নট শো অ্যাসিডিক বিহেভিয়ার ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়াটার। কি পারলা, কি পারবা কিনা বলো? তাহলে এটার এখান থেকে একটা ব্র্যাকেট করো, এই যে দা অ্যাসিড প্রডিউস হাইড্রোজেন আয়ন অনলি ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার, এখান থেকে এত অবধি। আর এক্সপেরিমেন্টটা তোমার 3টা পয়েন্টই আছে, এই 1 থেকে 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত পড়বা। ফটাফট মার্কিং গুলো করো, 1 থেকে 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত পড়বা। আর ওটার এক্সপ্লানেশনটা এখান থেকে পড়বা। এক্সপ্লানেশন এখান থেকে, ড্রাই HCl এখান থেকে, মানে এটা লাস্ট অব্দি পড়তে হবে, মানে এই যে এই এতটাই পড়তে হবে গোটাটা। হুম। এটা বড় করে লেখা আছে এক্সপ্লানেশনটা, কিন্তু এটা তুমি ছোট করে বানিয়েও অল্প বলতে পারো যে HCl গ্যাসের মধ্যে H+ থাকে না।
যখনই HCl গ্যাসকে ওয়াটারে দিলাম তখন H+Cl- হলো, H+ হলো মানে অ্যাসিড হলো, তাই ওটা ব্লু লিটমাসকে রেড করে দিচ্ছে। এইটুকুনি লিখলেই হয়ে যাবে, এটা 1 মার্কসের জন্য জিজ্ঞাসা করুন। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড। আমি বলছি, আমাকে বলো অ্যাসিডের মধ্যে, অ্যাসিড মানে কোন আয়ন থাকবে? হাইড্রোজেন আয়ন থাকবে। অ্যাসিড মানে হাইড্রোজেন আয়ন থাকবে। তো এবার অ্যাসিড হাইড্রোজেন আয়ন কখন বানায়? যখন জলের মধ্যে দেওয়া হবে, একই না? ভালো করে শুনবা। তো যেই অ্যাসিড গুলোকে জলের মধ্যে দিলে কমপ্লিটলি আয়োনাইজড হয়ে অনেক বেশি হাইড্রোজেন আয়ন বানায়, তারা হচ্ছে স্ট্রং অ্যাসিড। কি বললাম? যে অ্যাসিড গুলোকে জলের মধ্যে দিলে অনেক লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন বানায়, তারা হচ্ছে কি বলতো? স্ট্রং অ্যাসিড। এইবার কমপ্লিটলি আয়োনাইজ যে হচ্ছে ওটাকে বোঝানোর জন্য ওয়ান ওয়ে অ্যারো দেওয়া থাকে, বুঝলো তো? তাহলে HCl পুরোপুরি ব্রেক হয়ে H+ আর Cl- হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমরা এখান থেকে এই যে এত অবধি ব্র্যাকেট করে দাও। এই যে এখানে এই যে সিঙ্গল অ্যারো পয়েন্টিং টুয়ার্ডস রাইট, এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড। HCl তো এর মধ্যে দেওয়াই আছে, আর এখান থেকে কিচ্ছু লাগবে না। কিন্তু উইক অ্যাসিড মানে কি স্যার? যেই অ্যাসিড গুলোকে, এই যে দেখো, যেই অ্যাসিড গুলোকে জলের মধ্যে দিলে কমপ্লিটলি আয়োনাইজড হয় না। কিরকম আয়োনাইজড হয় লেখা আছে? পার্শিয়ালি আয়োনাইজড হয়, না কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না। তাহলে কি এরা অত হাইড্রোজেন আয়ন বানাতে পারবে? না। তাই স্মল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন যারা বানায় তারা হচ্ছে উইক অ্যাসিড। আর এটা দেখো, পার্শিয়ালি যে আয়োনাইজড হচ্ছে সেটা বোঝানোর জন্য বোথ সাইড অ্যারো দেওয়া থাকে, বুঝলা কি না? তো এই যে ডাবল অ্যারো পজিশন পয়েন্টিং টুয়ার্ডস রাইট, হ্যাঁ, ওটা বোঝানো যাচ্ছে যে এটা পার্শিয়ালি আয়োনাইজড হচ্ছে। তো এটা এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও, এই যে এতটা অবধি ব্র্যাকেট করে দাও। মোটের উপরে কথা, যে যারা বেশি হাইড্রোজেন আয়ন বানায় তারা স্ট্রং অ্যাসিড, যারা কম হাইড্রোজেন আয়ন বানায় তারা উইক। ব্যাস, অত মাথা ঘামাতে হবে না। তো উইক অ্যাসিডের এক্সাম্পল কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, হ্যাঁ, এগুলো হচ্ছে উইক অ্যাসিড। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, নাও আর কিছু এখান থেকে লাগবে না। এবার লাস্ট আমাদের টপিকে চলে আসো, অ্যাসিডের ইউজেস, ইউজেস অফ অ্যাসিড, বিশেষ করে মিনারেল অ্যাসিড গুলোর। হ্যাঁ, খালি জাস্ট দেখে নাও, এগুলা দাগাতে হবে না, তুমি জাস্ট টিক দিয়ে দাও এমনি। আমি এখান থেকে যা মার্ক করছি কিচ্ছু মার্ক করতে হবে না, তোমাকে এটা গোটাটাই পড়তে হবে। সালফিউরিক অ্যাসিডের ইউজ, সালফিউরিক অ্যাসিড ফার্টিলাইজার, পেইন্ট, ডাই, ডাই মানে জামা কাপড়ের কালারকে ডাই বলে, কেমিক্যাল, প্লাস্টিক, সিনথেটিক ফাইবার যেমন নাইলন, তারপরে ডিটারজেন্ট, এক্সপ্লোজিভ আর কার ব্যাটারি, এগুলো বানানোর জন্য ইউজ করা হয়। তারপরে চলে আসো হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, এটাও ফার্টিলাইজার যেমন অ্যামোনিয়াম নাইট্রেট। এক্সপ্লোসিভ লাইক টিএনটি, টিএনটি এর ফুল ফর্ম দেওয়া আছে, মনে না রাখলেও চলবে, ট্রাই নাইট্রো টলিউইন। ডাই আর প্লাস্টিক বানানোর জন্য। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইউজ হচ্ছে রিমুভিং অক্সাইড ফিল্ম ফ্রম স্টিল অবজেক্ট বিফোর দে আর গ্যালভানাইজড। মনে করো স্টিলের উপরে যদি জং পড়ে যায়, ওটাকে সরানোর জন্য HCl লাগে। জংটা হচ্ছে নাথিং বাট কোনো অক্সাইড। আচ্ছা, তারপরে চলে আসো HCl রিমুভিং স্কেল ডিপোজিট ফ্রম ইনসাইড দ্য বয়লার। মনে করো আমরা ওয়াটার বয়লার বা এগ বয়লার যে ইউজ করি, অনেকদিন ইউজ করতে করতে ভিতর দিকটা কেমন একটু মানে কালো কালো টাইপের হয়ে যায়, তো ওগুলোকে বলে স্কেল। হ্যাঁ, ওগুলোকে সরানোর জন্য ইউজ করা হয়। তারপরে হচ্ছে ডাই স্টাফ মানে জামা কাপড়ের কালার। টেক্সটাইল, টেক্সটাইল মানে ক্লথ ইন্ডাস্ট্রিকে টেক্সটাইল বলে।
তারপরে ফুড ইন্ডাস্ট্রি আর লেদার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এবার চলে আসো স্যাম্পল প্রবলেম। ইকুয়াল লেন্থ অফ ম্যাগনেসিয়াম রিবন আর টেকেন ইন টেস্ট টিউব এ এন্ড বি। বুঝো কি নিলাম? ম্যাগনেসিয়াম রিবন নিলাম, এইদিকে দেখবা ম্যাগনেসিয়াম রিবন নিলাম, একটা নিলাম টেস্ট টিউব এ তে আর একটা নিলাম টেস্ট টিউব বি তে। এবার বললো টেস্ট টিউব এ তে আছে HCl, টেস্ট টিউব এ তে কি আছে? HCl। টেস্ট টিউব বি তে আছে অ্যাসিটিক অ্যাসিড, টেস্ট টিউব বি তে কি আছে? অ্যাসিটিক অ্যাসিড। এবার জিনিসটা বোঝো, মেটাল প্লাস অ্যাসিড কোন গ্যাস তৈরি হয় বলো তো? হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, ইয়েস অর নো? একদম 1 নাম্বার প্রপার্টি অ্যাসিডের, 1 না তো সরি 3 নাম্বার, 4 নাম্বার। বাদ বাকি এখানে Mg আর H কে রিয়াক্ট করলো তাহলে MgCl2 হবে, ওটা তো আমি আর লিখলাম না। আর এখানে যা হবে হবে, ওটা আমি আসছি না, কারণ ওটা তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা নেই। তোমাকে বলেছে কি যে হুইচ টেস্ট টিউব, মানে কোন টেস্ট টিউবে ফিজিং, ফিজিং মানে এই যে হাইড্রোজেনের বাবলটা বেশি ভিগোরাসলি হবে। তাহলে বলো HCl আর CH3COOH এর মধ্যে কে স্ট্রং? HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড, ইয়েস অর নো? আর CH3COOH হচ্ছে উইক অ্যাসিড। তাহলে অবশ্যই স্ট্রং অ্যাসিড ভিগোরাসলি রিঅ্যাক্ট করবে, আর হাইড্রোজেনের বাবলও অনেক ভিগোরাসলি তৈরি হবে, মানে ফিজিংটা বেশি হবে। তাহলে পারবা তো এই স্যাম্পল প্রবলেমটা এরকম ধরনের যদি কিছু দেয়? নেক্সট দিন এই গোটা এক্সারসাইজটা কিন্তু করে নিয়ে আসবা।